শান্তিনিকেতন ট্যুরের আগের পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম শান্তিনিকেতনে এসে ঘরোয়া পরিবেশে তোমরা কোথায় থাকবে। শান্তিনিকেতনের এই পর্বে আমি তোমাদের সাথে শেয়ার করব শান্তিনিকেতনে এসে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখবে। এর জন্য সকাল 6টা নাগাদ আমরা পৌঁছে গিয়েছিলাম শিয়ালদহ স্টেশনে। আমাদের ট্রেন ছিল সকাল 7টা 20 মা তারা এক্সপ্রেস। শান্তিনিকেতনে আসলে তোমরা চেষ্টা করবে এমন ট্রেন ধরে আসার যেটা কি না সকাল 10টা থেকে 10:30 নাগাদ বোলপুর শান্তিনিকেতন স্টেশনে গিয়ে পৌঁছায়। মা তারা এক্সপ্রেসের 3 রকম সিটের যে ভাড়া সেটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখে নাও। তারপরে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা মাত্র 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। দেখতেই পাচ্ছ ব্যান্ডেল জংশন পেরিয়ে ট্রেন ছুটে পড়ে চলেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনের দিকে। স্টেশনে নেমে স্টেশনে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে এটাই বুঝতে পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি এই শহর জুড়ে পুরো ছড়িয়ে আছে। এত সুন্দর একটা কারুকার্য করা স্টেশন এই জীবনে আমি প্রথমবার দেখলাম। খুব সুন্দর, চোখ জুড়িয়ে যাওয়ার মতন। যত্রতত্র তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে খুঁজে পাবে। বোলপুর শান্তিনিকেতন স্টেশন থেকে বাইরে বেরোলেই তোমরা দেখতে পাবে প্রচুর টোটো আর প্রাইভেট গাড়ি দাঁড়িয়ে আছে। তোমরা চাইলে আগে থেকে বুক করে নিতে পারো, মানে যে হোটেল তোমরা বুক করবে তাদেরকে বলে দিলেই তারা তোমাদের জন্য টোটো পাঠিয়ে দেবে। সেক্ষেত্রেও ভাড়া 20 টাকা পড়বে। আর এছাড়াও তোমরা এখান থেকেও তোমরা ডাইরেক্ট বুক করে তোমাদের হোটেলে যেতে পারো, সেটাও তোমরা করতে পারো। এছাড়া প্রাইভেট গাড়িও বুক করতে পারো হোটেলে যাওয়ার জন্য বা ঘোরার জন্য। এক্ষেত্রে দরদাম করে নিতে হবে। আমরা যে হোটেলটাতে ছিলাম তার নাম জারা হোমস্টে। হোটেলে পৌঁছে কিছুক্ষণ আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরিয়ে পড়লাম। আমাদের যেহেতু হোটেলে পৌঁছাতে একটু বিকেলই হয়ে গেছিলো, তাই আমরা কাছে পিঠে একটু ঘোরার জন্য একটা টোটো বুক করে নিয়েছিলাম। টোটো পড়েছিল জনপ্রতি 10 টাকা করে ভাড়া নিয়েছিল। এবার এই টোটোওয়ালার মুখে শুনবো এখানে কতগুলো দর্শনীয় স্থান আছে। আচ্ছা, ঠিক আছে। টোটো কাকু আমাদেরকে এখানে একটা চার্ট দিয়ে দিয়েছিল। সেই চার্টটা দেখে মোটামুটি এখানকার কতগুলো প্রধান জায়গা আছে তার একটা অনুমান নিয়ে নেওয়া যায়। তারপরে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসটা পুরোটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর প্রথমেই আমরা চলে গিয়েছিলাম বিশ্বভারতী মিউজিয়ামে। এখানে জনপ্রতি 70 টাকা করে নিয়েছিল। আর যদি তোমরা বাচ্চাদের আই কার্ড ক্যারি করো, স্কুলের আই কার্ড বা স্টুডেন্টদের আই কার্ড ক্যারি করলে তাহলে এখানে ছাত্রপ্রতি 10 টাকা করে ভাড়া পড়বে। আর এখানে দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি পুরোটা যে কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে। এখন আমরা চলে এসেছি শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের যে মিউজিয়াম আছে সেই মিউজিয়ামের এখানে। মিউজিয়াম কিন্তু বন্ধ হয়ে যায় 5টার মধ্যে। এই মিউজিয়ামে প্রবেশের জন্য নির্দিষ্ট স্থানে জুতো রেখে তোমাদেরকে এই মিউজিয়ামে প্রবেশ করতে হবে। আর এই মিউজিয়ামে কিন্তু সম্পূর্ণভাবে কোনো ধরনের ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি নিষিদ্ধ। এই মিউজিয়ামে রবীন্দ্রনাথের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র ও চুরি হয়ে যাওয়া নোবেলের রেপ্লিকা রয়েছে। এছাড়াও এর পাশেই রয়েছে রবীন্দ্রনাথের 5টা বাড়ি। এর মধ্যে উদয়ন ভবন ছাড়া বাদবাকি বাড়িগুলোতে এখন কাজ চলছে। এছাড়া পাশে রয়েছে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি। সেখানে যাওয়ার আর সময় হয়নি, কেননা সেখানটা বন্ধ হয়ে গিয়েছিল। যেহেতু সন্ধে প্রায় নামার মুখে, তাই আমরা আর দূরে কোথাও না গিয়ে আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। এই মিউজিয়াম থেকে বের হয়ে আমরা আবার টোটোতে উঠে পড়লাম আশপাশটা আর একটু ঘুরে দেখার জন্য। পথে যেতে যেতে চোখে পড়লো ছাতিমতলা আর 3 পাহাড়। কিন্তু 3 পাহাড়ের সঠিক ব্যাখ্যা আমি এখানে কারোর কাছ থেকেই পেলাম না। শুধু এটাই জানতে পারলাম যে 3টে বট গাছ ঝুড়ি ঝুড়ি নেমে আসার কারণে লোকমুখে এটার নাম হয়েছে 3 পাহাড়। তারপর আমরা এখান থেকে খেয়ে নিলাম এখানকার বিখ্যাত ক্ষীর দই আর মিষ্টি দই। সত্যিই এর টেস্ট ছিল অসাধারণ। দাম নিয়েছিল 40 টাকা আর 25 টাকা করে। তারপরে আমরা সন্ধে ঘোরাঘুরি শেষে একটু স্ন্যাক্স খাওয়ার জন্য চলে এলাম পাশেই একটা দোকানে। এখানে আশপাশে অনেকই দোকানই রয়েছে, শুধু তোমাদেরকে একটু হেঁটে কষ্ট করে আসতে হবে। তো এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ডিমের চপ আর মোমো, আর নিয়ে নিয়েছিলাম এখানকার বিখ্যাত চা। সত্যিই চাটার টেস্ট ছিল অসাধারণ। তারপরে আমাদের হোটেলে ফেরার পালা। রাতে যেতে যেতে চোখে পড়ল সেই 3 পাহাড়ের মোহমায়ার রূপ। আলোয়
আলোকিত এই তিন পাহাড়ের মোহমায়া রূপ দেখে ক্যামেরা বন্দি না করে আর পারলাম না। এই দিনের মতন আমাদের যাত্রা ইতি টানতেই হলো। পরের দিন সকাল থেকে আবার শান্তিনিকেতনের যাত্রা নতুন করে শুরু হবে। সুপ্রভাত সকলকে। শান্তিনিকেতন পর্বের দ্বিতীয় দিনে সকালটা শুরু হলো গরম গরম ধোঁয়া ওঠা এক কাপ চা আর আমার প্রিয় ব্রেকফাস্ট ডিম টোস্ট দিয়ে। তো আমরা টোটো কাকু, যে টোটো কাকুকে বুক করেছি সেই টোটো কাকু এসে যাবে। এখানে টোটো বুক করেই ঘুরতে হবে, ওনারাই এখানকার যে স্থানগুলো আছে দেখার সেগুলো সমস্তটা দেখিয়ে দেবে। এবার আমরা যাচ্ছি সাইট সিনের জন্য, তোমাদের সকলকে সাইট সিনগুলো ঘুরে ঘুরে দেখাবো, আর তার সাথে আমাদের এই টোটো দাদা সমস্তটা বিবরণ বলবে, সেটাও তোমাদের সাথে তুলে ধরবো। তোমরা ঠিক না করে লাস্ট পর্যন্ত কিন্তু ব্লগটা দেখো। শুধুমাত্র সারাদিন ঘোরাঘুরি করে স্টেশনে ড্রপ করার জন্য যদি তোমরা টোটো বুক করো সেক্ষেত্রে ভাড়া পড়বে 600 থেকে 800 টাকা। আর আগের দিনে পিক আপ থেকে শুরু করে পরের দিন ঘুরিয়ে স্টেশন ছাড়া পর্যন্ত ভাড়া পড়বে মোটামুটি 1500 টাকা মতো। পথে যেতে যেতে চোখে পড়ল সোনার তরী। শান্তিনিকেতনে টোটো কাকুর কথায় শান্তিনিকেতনের সবথেকে বড় ও সুন্দর রিসর্ট হচ্ছে এই সোনার তরী। তারপরে আমাদের চোখে পড়ল প্রান্তিক রেলওয়ে স্টেশন। ফেরার পথে তোমরা এখান থেকেও ট্রেন নিয়ে নিতে পারো। তারপর চোখে পড়লো কেন্দ্রীয় বিদ্যালয়। এসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কঙ্কালী মাতার মন্দিরে। আমার চরম কাঙ্ক্ষিত জায়গা এই কঙ্কালী মাতার মন্দির। তারপরে আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে এখান থেকে ফুল ও প্রসাদ সংগ্রহ করে নিলাম। তারপর এগিয়ে চললাম মায়ের মন্দিরের উদ্দেশ্যে। মায়ের মন্দিরে কিন্তু তোমরা যদি আসো টোটো করে, সেই টোটো পার্কিংয়ের জন্য তোমাদের কিন্তু এক্সট্রা করে 10 টাকা চার্জ দিতে হবে। আমরা মায়ের দর্শন করবো, আর তারপর নাচও হচ্ছে, আরো জায়গা কিছু আছে। কঙ্কালীতলার মন্দিরটি হলো সতীপীঠ 51 পীঠের অন্যতম একটি পীঠ। মনে করা হয় দক্ষ যজ্ঞের পরে মায়ের কোমরের অংশ এই কুণ্ডের জলে পড়েছিল, তাই এই কুণ্ডের জল অত্যন্ত পবিত্র। আর এই মন্দিরটিতে মায়ের কোনো রকম কিন্তু মূর্তি নেই, মায়ের ফটোকেই মাকে এখানে পুজো করা হয়। তো চলো আস্তে আস্তে আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই তোরা এইটার শান্তিনিকেতনে আসবো আর এখানকার আদিবাসীদের লোকনৃত্যের তাল মেলাবো না তা কি হয়? তাই আমিও ওনাদের নাচের সাথে তালে তালে তাল মেলাতে লাগলাম। ওনাদের নাচের সাথে তাল মিলিয়ে বেশ কিছুটা সময় কাটানোর পরে চলে এলাম কঙ্কালীতলা মন্দির চত্বরে। একটা ছোট্ট হাট বসেছে, যা কিনা সোনাঝুরি ছোট্ট একটা অংশ হিসাবেও তোমরা ধরতে পারো। এখানে সোনাঝুরি হাটের মতোই এখানকার লোকশিল্পীদের বিভিন্ন ধরনের শিল্পকলা, বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হচ্ছে।
এর পাশেই রয়েছে ভোগ মন্দির, এখান থেকে তোমরা ভোগ সংগ্রহ করতে পারো কুপন মাত্র 50 টাকা। এছাড়া ভান্ডারার দান যা কিছু দেবে এখানে তোমরা মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি ডিসক্রিপশানে তোমাদের নাম্বারটা দিয়ে দেবো। আর এখানে রয়েছে কঙ্কালীতলা ঠিক পাশেই রয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দির। এই মন্দিরটি কারুকার্য খুবই সুন্দর, আর সবথেকে সুন্দর হচ্ছে এই মন্দিরের পুরোহিতের ব্যবহার। আমি এই মন্দিরের ভেতর না ঢোকা সত্ত্বেও মন্দিরের পুরোটা ভিডিওই এখানকার এক পুরোহিত মশাই আমাকে করে এনে দিয়েছেন, তার জন্য তার কাছে অনেক ধন্যবাদ তাকে জানাই। এই মন্দিরে যে শিবলিঙ্গটি রয়েছে তা কিন্তু গর্ভে অবস্থান করছে। ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर महादेव। কিছুটা সময় আমরা কঙ্কালীতলা মন্দির চত্বরে কাটিয়ে তারপরে গরম গরম লুচি আর আলু দিয়ে এরকম ঘুগনি সহযোগে টিফিন করে বেরিয়ে পড়লাম। আবার পথে যেতে চোখে পড়ল ডিয়ার পার্ক। যদিও ডিয়ার পার্কে ডিয়ার বা হরিণ কতটা আছে তা আমাদের এখন কারোরই জানা নেই। তারপরে আমরা চলে এলাম উপাসনার গৃহর এখানে। উপাসনা গৃহ খোলা থাকে প্রতি সপ্তাহে মাত্র বুধবার করে, আর এই উপাসনা গৃহে কিন্তু সাদা পোশাক পরে আসতেই হবে। এইবার চলে যাই ছাতিমতলার দিকে। এই হলো সেই ইতিহাস বিজড়িত ছাতিমতলা, যেখানে অতীতে ছাত্ররা বসে পড়াশোনা করত। এরপর আমরা এক এক করে চলে গেলাম নাট্যঘর। এখানে আগে অনুষ্ঠান অনুষ্ঠিত হতো, বিভিন্ন ধরনের নাটক এখনও পর্যন্ত অনুষ্ঠিত হয় শুনলাম, যেটা টোটোওয়ালা কাকুর কাছ থেকে। এরপর এখানে বিভিন্ন ধরনের শিল্প, তারই কিছু নমুনা চলো টোটোওয়ালা কাকুর কাছ থেকে শুনে নি। এটা হচ্ছে আপনার কোপাই নদীকে নিয়ে ঘটনাটা, হ্যাঁ, যে ওটার মধ্যে ওখানে একটা বন্যা হয়ে গেছিল, কারণ লোকে বসবাস করার তো জায়গা ছিল না, তারপরেও যে পারাপার করবে সে উদ্দেশ্যটাও ছিল না, তখন ইনি দেখুন গ্রামকে সব ছেড়ে বন্যাটা পারাপার করার জন্য এটা যাচ্ছে। পেছনে বাকি রয়েছে জিনিসপত্রগুলো রাখা রয়েছে, সামনে একটা বাচ্চা ছেলে রয়েছে। ওনার কাছ থেকে যেটা জানতে পারলাম সেটা হলো শিল্পী রামকিঙ্কর বেজ শুধুমাত্র কাদা ছুঁড়ে হাতের কোনো রকম স্পর্শ না করে এই মূর্তিটি গড়েছিলেন। এরপর আমরা একে একে চলে এলাম সঙ্গীত ভবনের এখানে, তারপর চলে এলাম ছাত্রাবাসের এখানে। শান্তিনিকেতনের বৈশিষ্ট্যই হলো এখানে যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে তোমরা শিল্পকলা দেখতে পাবে। এরপর আমরা চলে গেলাম নোবেল জয়ী অমর্ত্য সেনের বাড়ি, যদিও তার বাড়িতে তখন প্রবেশ করা যায়নি। তারপর আমরা যেতে যেতে পথেই চোখে পড়লো বিশ্বভারতীর বিশাল খেলার মাঠ। এসব দেখতে দেখতেই শান্তিনিকেতন পর্বের অন্যতম আরেকটি প্রধান জায়গা শিল্প সৃজনী গ্রামে পৌঁছে গেলাম। এখানে মাথাপিছু টিকিট হলো 20 টাকা করে, কিন্তু 5 বছর থেকে 12 বছর পর্যন্ত বাচ্চাদের 10 টাকা টিকিট ভাড়া লাগবে, আর 5 বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগবে না। তো চলো আমরা ঝটপট টিকিটটা কেটে নিয়ে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করলে তোমরা দেখতেই পাবে যে একজন শিল্পীর হাতে কত সুন্দর শিল্প ক্ষমতা থাকতে পারে। সত্যিই ভারতবর্ষে জন্মগ্রহণ না করলে আমরা জানতেই পারতাম না যে এত সুন্দর সুন্দর শিল্প আমাদের দেশে আছে। আর সবথেকে বড় কথা, এই শিল্পগুলো শান্তিনিকেতনেই তোমরা বেশিরভাগ দেখতে পাবে। মানে আমি দেখেছি যতটা সুন্দর সুন্দর শিল্পকলা কারুকার্য সমস্তটা কিছুই এই শান্তিনিকেতন, পুরুলিয়া বা বাঁকুড়াতেই এই সাইডগুলোতেই দেখা যায়। তাই এবারে দেখতেই পাচ্ছ যে আমার পাশে কত সুন্দর সুন্দর এক একটা মূর্তি করা রয়েছে। তো চলো গ্রামের ভিতর যাই। যে কঙ্কালীতলার পরে এটা হচ্ছে শিল্পগ্রামে এসেছি। শিল্পগ্রামে চারিদিকে হচ্ছে শিল্পের মেলা, বিভিন্ন ধরনের শিল্প কাজ এখানে দেখা যাচ্ছে। তো তোমরা পুরোটা দেখতে থাকো। হচ্ছে শিল্পের মেলা, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো শিল্পগ্রামে হচ্ছে শিল্পের মেলা। হ্যাঁ,
সব থেকে আনন্দের কি বলতো, এখানে যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি এরকম ধরনের লোকনৃত্য হচ্ছে, তাই আমি আবার অংশগ্রহণ করলাম। আমার তো ভীষণ ভালো লাগছিল। এখানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আছে নিজেদের লোকশিল্পকে তুলে ধরার জন্য। একটা শিল্পীর হাতে যে কত ক্ষমতা তা এই টিনের দুর্গা মূর্তিটি না দেখলে বোঝাই যাবে না। এবার চলো যাই শিল্পগ্রামের অপর প্রান্তে। পথে যেতে যেতেই চোখে পড়লো একটা ছোট্ট সরু সরোবরের মাঝে এরকম সুন্দর সুন্দর ফুলগুলোর নাম আমি জানি না, কারো জানা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাও। আর সরোবরের মাঝখান থেকে এরকম ছোট্ট একটা ব্রিজের অপর প্রান্তে রয়েছে বিরসা মুন্ডা ওদের প্রতিকৃতি। বললাম না, শিল্পগ্রাম মানেই হচ্ছে চারিদিকে শিল্প ছড়ানো। তারপরেই দেখো এখানে একটি বৌদ্ধ মূর্তি চোখে পড়লো, সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ফটো তুলে তারপরে এগিয়ে চললাম শিল্পগ্রামের অপর প্রান্তে। এখানে বিভিন্ন ধরনের দেখো ঘর রয়েছে, ঘরগুলোতে কারুকার্য দেখো কত সুন্দর, কোনোটায় মহাভারতের কারুকার্য, কোনোটায় আলপনা দেওয়া, কত সুন্দর দেখো, কত মাধুর্য। এরপরে আমরা চলে গেলাম সুরুল রাজবাড়িতে। এই রাজবাড়ির টাইমিং হলো সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। এই রাজবাড়িতে একটা অনুষ্ঠান চলছিল, সেই জন্য আমরা পুরোটা ভিডিওগ্রাফি করতে পারিনি। রাজবাড়ি ছেড়ে কিছুটা দূর যেতেই চোখে পড়বে এই বৌদ্ধ মূর্তিটি। এই বৌদ্ধ মূর্তিটির এখানে অনেক টোটোওয়ালাই যেতে চান না, তবে আপনারা যে টোটো বুক করবেন তাদেরকে আগে থেকে বলে দেবেন যে অবশ্যই যেন এই জায়গাটায় নিয়ে যায়। এই মূর্তিটির উচ্চতা হলো 34 ফুট। পরের গন্তব্য হলো, ঠিক ধরেছো তোমরা, আশা করি জায়গাটা থেকে বুঝতেই পেরেছো কোথায়। যেটা না আসলে শান্তিনিকেতন ট্যুরটা একেবারে কমপ্লিট হবে না, সেটা হলো সোনাঝুরি হাট। তো চলো আমরা আস্তে আস্তে সোনাঝুরি হাটের মধ্যে প্রবেশ করি। দেখতেই পারছো একদম রাস্তা থেকে ভিতর পর্যন্ত অনেকটা জায়গা জুড়ে হাট রয়েছে। আর এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শিল্পীরা তাদের নিজেদের হাতের কাজ এছাড়াও বিভিন্ন ধরনের সামগ্রী তোমরা যা চাও তাই পাবে। প্রথমবার এই হাটে আসার এক্সপেরিমেন্ট আমার কাছে অসামান্য লেগেছে। ফাইনালি চলে এসেছি সোনাঝুরি হাটে। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে সোনাঝুরি হাট দেখবো, এতদিন ধরে ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখলাম, তো আজকে ফাইনালি আমি হাটের মধ্যে, মানে এটা একটা অসম্ভব ভালো লাগার অনুভূতি। তো বেশি আর কথা বলবো না, অন্ধকার হয়ে গেছে অলরেডি। আর সোনাঝুরি হাটটা দেখিয়ে ভিডিওটা আজকে মতন শেষ করবো। বাড়ি ফেরার পালা। সোনাঝুরি হাটে প্রবেশ করে প্রথমেই আমরা চলে গেলাম এই হাট লাগোয়া একটি রিসর্টে। সেখান থেকে নিয়ে নিলাম পদ্মপাতায় থালি। সেই পদ্মপাতার থালির ফুল ডিটেলস নেক্সট ভিডিওতে আসবে। তারপরে চলে এলাম আবার হাটে। আর হাটে এসে লোকনৃত্য দেখতে পেলে আমি তো সেখানেই দাঁড়িয়ে পড়ি। এত ভালো লাগে যে সেই ভালো লাগার কোনো শেষ নেই, মনে হয় সারাদিন দেখতেই থাকি। তারপরে আমরা নিজেরাও এই লোকনৃত্যে একটু সামিল হয়ে পড়লাম। সোনাঝুরি গাছ দিয়ে ঘেরা এই সোনাঝুরি হাটে তোমরা সমস্ত ধরনের জিনিসপত্র পেয়ে যাবে কলকাতার তুলনায় অনেকটা সস্তা।
এখানে দেখো বিভিন্ন ধরনের নেম প্লেটও রয়েছে, কুর্তি, শাড়ি, সমস্ত কিছুর দামই প্রচণ্ড সস্তা। দিন প্রায় শেষের দিকে, আমাদেরও ঘরে ফেরার পালা, তাই আমরা আরও কিছু টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে চললাম সোনাঝুরি হাটের বাইরের দিকে। ফেরার পথে আমার মায়েরও শখ হলো যে একটুখানি ওনাদের সাথে পায়ে পা মেলাবে, তাই আমার মা ও ওনাদের সাথে একটু পায়ে পা মেলালো। সেই মুহূর্তটা আমিও তোমাদের সাথে ক্যামেরাবন্দি করে রাখলাম। এই কাকু হলেন, এনার টোটোতেই আমরা এসেছি, তাই এনার নাম্বারটা আপনি মুখেও বলে দিন আর আমি স্ক্রিনে দিয়ে দেব। তা আর এনার কাছ থেকে আপনারা জেনে নিন যে পুরো বোলপুরটা ঘোরাতে কত টাকা খরচা পড়বে আর টোটাল কতটা সাইট সিন আছে সেটা তো উনি মানে টোটালটা বলে দিই আর আমি দেখিয়ে দিব। আমাদের টোটাল শান্তিনিকেতন ক্যাম্পাসের মধ্যে 24টা স্পট আছে আর সাইট সিন আছে আপনার 12টা। টোটাল আমাদের ঘোরাতে আমরা নিই 1650 টাকা নিই। হ্যাঁ, আপনার বিশ্বভারতী শান্তিনিকেতনের মধ্যে সমস্ত ক্যাম্পাস ঘোরাবো, প্লাস আপনার শিল্প সৃজনী, আমার কুঠি, দুর্গাবাড়ি, সুরুল রাজবাড়ি, সোনাঝুরি হাট, বুদ্ধ মূর্তি, এগুলো সবকে ঘুরিয়ে শিল্প সৃজনী, এগুলোকে সবকে ঘুরিয়ে আমাদের 1650 টাকা অল ক্যাম্পাস প্লাস সাইট সিন টাকা পড়বে। আর আমার টোটো নাম্বারটা, আমার মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি, 8302224234। আমার ভিডিও দেখে আসলে কিছু ডিসকাউন্ট দেবেন তো? নিশ্চয়ই, অবশ্যই। ভিডিও দেখে আসবেন, বলবেন যে আমি চ্যানেল থেকে এসেছি, অবশ্যই কম হবে, অনেকটা ডিসকাউন্ট করে দেব। ঠিক আছে, তাহলে আমার ভিডিও দেখে আসলে কিন্তু ডিসকাউন্ট দেবে। হাজির টুনে অনেকটাই ডিসকাউন্ট করে দেব। আচ্ছা, থ্যাংক ইউ। শান্তিনিকেতন পর্বের অন্যতম তথা অন্তিম দর্শনীয় স্থান হলো এই কোপাই নদী। এই কোপাই নদীকে দেখেই কবিগুরু লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এবার চলো ঘরে ফেরার পালা। বিকেল 5:37 শহীদ এক্সপ্রেস তথা রামপুরহাট এক্সপ্রেসে করে আমরা রওনা দিলাম বাড়ির পথে। বর্ধমান স্টেশন পেরিয়ে এই ট্রেন কিন্তু ছুটে চলেছে হাওড়ার দিকে। এই ট্রেন যাবে না শিয়ালদা। 2 সিটারে এই ট্রেনের ভাড়া পড়েছিল মাথা পিছু 95 টাকা করে। এছাড়া জেনারেল ও সিসির যা ভাড়া সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। তো ভিডিও কেমন লাগলো জানিও, আশা করি কিছুটা হলেও ইনফরমেশান দিতে পেরেছি। চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও।